বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব এই লেকচারে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার একঘাত বিশিষ্ট সমীকরণ জোট চ্যাপ্টার 3 এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এটা আমরা নামটা শুনলেই বুঝি যে জোট মানে হলো একের অধিক সমীকরণ থাকবে এবং ওই সমীকরণের চলকের পাওয়ার 1 হবে, 1 হবে। এটা হলো মূল থিম। আমরা আমাদের মেইন বইয়ের আলোকে আলোচনা করব। এখানে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, তো আমরা বেসিক আলোচনা করে বা তার সাথে সাথে আমরা প্রয়োজনীয় এমসিকিউ আলোচনা করব। কেমন? প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো শুরুতেই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ডেফিনেশনটা দেওয়া আছে যে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট ডট an xn ইকুয়াল টু b। এই সমীকরণকে অ্যাপ ফিল্ডে n সংখ্যক চলক x1 x2 ডট ডট xn এর একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়। এটা কিন্তু একটা সমীকরণ a1 x1 মানে x1 x2 ডট xn একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হবে। কটা চলক? এখানে হলো n সংখ্যক চলক। এই দেখো x1 x2 ডট ডট xn, যেখানে a1 a2 a3 ডট ডট an b বিলংস টু অ্যাপ, ওই যে ফিল্ডে আর কি, অ্যাপ ফিল্ডে এরূপ দুই বা ততোধিক। তাহলে এটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণ। কিভাবে বুঝলাম? এখানে কোনো পাওয়ারে, চলকের পাওয়ারে 1-এর উপরে ঘাত নাই, অর্থাৎ স্কোয়ার কিউব এগুলো নাই। আর চলক হলো কয়টা? nটা আছে, এই জন্য n সংখ্যক চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। এবার এরকম দুই বা ততোধিক, দেখছো, দুই বা ততোধিক একঘাত বিশিষ্ট সমীকরণকে একত্রে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। অর্থাৎ কয়েকটা সমীকরণ একত্রে থাকলে একঘাত বিশিষ্ট, তখন এটাকে বলা হয় সমীকরণ জোট। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো। উদাহরণে এই 3টা সমীকরণ আছে, এখানে 3টাই একঘাত বিশিষ্ট। এখানে লিখছে এটা হলো একটা সিঙ্গেলি, আমরা যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 বিবেচনা করি, এটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণ। যখন আমরা 3টা একত্রে বিবেচনা করবো একঘাত বিশিষ্ট সমীকরণ, এখানে বা এরকম 2টা, তখন এটাকে সমীকরণ জোট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় খেয়াল করো। এই যে সমীকরণটার, এই দেখো, এই ডান পাশে ধ্রুবকের অংশ এখানে আছে 0 0, আর এখানে কিন্তু 0 নাই। তো এই যে ডান পাশে 0, প্রত্যেকটা কোনো সমীকরণ জোটে যদি ডান পাশের ধ্রুবকের স্থলে প্রত্যেকটাই 0 এলিমেন্ট থাকে, প্রত্যেকটা। আবার যদি কমপক্ষে একটা 0 এলিমেন্ট না থাকে, অর্থাৎ ধরো এটা 0 আছে বাকি 2টা নেই, বা এটা 0 আছে বাকি 2টা নেই, বা এটা 0 আছে বাকি 2টা নেই, অথবা 2টাই 0 একটা 0 নাই, মানে 0 নাই থাকলে এক হিসাব, আর 2টাই 0 হলে এক হিসাব। তো এটার উপর ভিত্তি করে আবার এদের নামকরণ করা হয়েছে যে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আর সমমাত্রিক সমীকরণ জোট। অর্থাৎ এটা হলো সমমাত্রিক, এটা হলো অসমমাত্রিক। আমরা এখানে দেখলে জিনিসটা ক্লিয়ার হবে, বইয়ের ভাষাটাই বলতেছি। তাহলে মনে করি ai1 x1 ai2 x2 ডট ডট ain xn ইজ ইকুয়াল টু b1। আই দিয়া বোঝালো হলো আই এর মান 1 2 3 ডট ডট m, অর্থাৎ আই এর মান যদি 1 ধরি একটা সমীকরণ পাবো, 2 ধরলে একটা পাবো, 3 ধরলে একটা পাবো। এইভাবে এখানে m সংখ্যক সমীকরণ রয়েছে, যেখানে b1 b2 bm সেটের কমপক্ষে একটি, দেখছো, কমপক্ষে একটি সদস্য অশূন্য হয়। এই b1 b2 বলতে এটা কিন্তু bi লিখছি, এটা b1, এটা b2, এটা b3, এরকম আর কি। কমপক্ষে একটা সদস্য অশূন্য হয়, তবে কমপক্ষে একটা সদস্য অশূন্য, বেশি অশূন্য হইলে সমস্যা নাই। দেখো, শূন্য বলে না কিন্তু অশূন্য বলছে, খেয়াল করো বিষয়টা। কমপক্ষে একটি সদস্য অশূন্য হয়, তবে এই সমীকরণকে অসমমাত্রিক বা
অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। আমরা একটু যদি খেয়াল করি অসমমাত্রিক, তাহলে ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ধরো 2, 4x প্লাস 9y প্লাস 7z। এই যে একটা সমীকরণ জোট লিখলাম। আবার আরও একটা লিখতেছি, ধরো 3x প্লাস 9y প্লাস 5z ইজ ইকুয়াল টু 2, 4x প্লাস 9y প্লাস z ইজ ইকুয়াল টু 5, 7x প্লাস y প্লাস 2z, অথবা মাইনাস দাও, মাইনাস প্লাস এগুলো কোনো বিপদ নাই বা কোনো চিন্তা নাই, আমাদের হলো সমীকরণ হলেই হলো। এই যে আমি দুইটা সমীকরণ জোট লিখলাম, একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ জোট লিখলাম, এটা উভয় তোমার কি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অসমমাত্রিক, নন হোমোজিনিয়াস অসমমাত্রিক। এখন এখানে দেখো একটা কিন্তু 0 আছে, তারপরেও সে নন হোমোজিনিয়াস, কমপক্ষে একটি অশূন্য হলেই হইব। শুধু একটা 0 না, দুইটা 0 হলেও চলবে, তবে 3টা বা 0 হইতে পারবে না। 3টা যদি 0 হয়ে যায়, ধরো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0, এই যে দুইটাই 0, সবগুলোই 0, এই যে বিআই এর, এটার বিআই বলা হইতেছে, এখানে আই এর মান 1, 2 আর কি, তখন এটাকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা এমসিকিউতে যদি আসে নিচের কোনটি অসমমাত্রিক সমীকরণ একঘাত বিশিষ্ট আর কি, অথবা নিচের কোনটি সমমাত্রিক সমীকরণ জোট, এই টাইপের আমাদের প্রশ্ন আসলে আমরা লিখতে হবে। তো সমমাত্রিকের ডেফিনেশনটা আমরা একটু দেখি। এই দেখো অসমমাত্রিকের এখানে একটা উদাহরণ আছে। এবার আসলে সমমাত্রিক যেটা বলছিলাম, এখন বইয়ের ভাষা দেখো, এই দেখো সমমাত্রিক হলো দুইটাই 0। মনে করি ওই আগের কথাটাই, ai1, আচ্ছা ai1 x1, ai2 x2, ain xn bn, এখানে কীভাবে সমীকরণ জোট বোঝায় সেটা একটু হয়তো অনেকের আবার ঝামেলা থেকে যাবে। ধরো ai1 প্লাস x1 ai1 x1 প্লাস ai2 x2 প্লাস ডট ডট ain xn ইজ ইকুয়াল টু bi। ধরো এই সমীকরণটার কথা, এই আই এর মান হলো, ধরো আমি 1, 2, 3 নিলাম, হ্যাঁ, আমার সুবিধার্থে। তাহলে a1 1 x1 a1 2 x2 প্লাস ডট ডট a1 আই এর মান ধরো 1n xn ইজ ইকুয়াল টু b1। এবার চলক তো ওই যে n সংখ্যকে রাখলাম, এভাবে আই এর মান 2 বসাই, এবার 2 1 x1 প্লাস a আই এর মান 2 2 x2 প্লাস ডট ডট আই এর মান 2 and xn b2। এভাবে ধরো 3 1 x1 প্লাস a 3 2 x2 প্লাস ডট ডট a 3n xn ইজ ইকুয়াল টু b3। এই হয়ে গেল আমার 3টা সমীকরণ। এখন এখানে এটাও শূন্য এটাও শূন্য, 3টাই যদি শূন্য হয় তখন তাকে বলা হবে সমমাত্রিক সমীকরণ একঘাত বিশিষ্ট। যাই হোক, সহজ জিনিস নিয়ে আর বেশি কথা বলবো না। মনে করি এত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট যেখানে আই এর মান 1 2 3m b1 b2 bm সেটের সকল উপাদান শূন্য হয়। এখানে বলছে সকল উপাদান শূন্য হয়, তবে 1 নংকে মানে এই সমীকরণটাকে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট
বলা হবে। এটা হলো একটা উদাহরণ। এরকম তুমি হাজার হাজার উদাহরণ দাঁড় করাইতে পারবে। এবার আসে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের বিশেষ সমাধান এবং সাধারণ সমাধান। তাহলে এই সমীকরণটার কথা বারবার কিন্তু একটাই সাধারণ সমীকরণ দিয়ে বোঝাচ্ছে। এত সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এর মান 1 থেকে আমি যদি x1 = α1, x2 = α2, xn = αn দ্বারা 1 নং সমীকরণ সিদ্ধ হয়, তবে ইয়াকে বিশেষ সমাধান বলে। বিশেষ সমাধানটা আসলে পিওর সমাধান, বুঝতে পেরেছ? কোনো একটা সমীকরণ জোটে যে মানগুলা বসাইলে x এর মান, ধর এখানে চলক হলো x1, x2, x3, এগুলোই তো আমার সমাধান আসবে। তো এই মানগুলো দ্বারা যদি ওই যে সমীকরণ দেওয়া থাকে সরাসরি সিদ্ধ হয় ওই সমীকরণ, তখন তাকে বলা হবে তোমার ওই সমীকরণের বিশেষ সমাধান। একের সকল বিশেষ সমাধানের সেটকে সাধারণ সমাধান বলা হয়। তাহলে সবগুলো সমাধানকে একত্রে বলা হয় সাধারণ সমাধান। তাহলে বিষয়টা কিন্তু জটিল না, সহজেই। সমাধান মানেই তো সমীকরণকে আমরা জানি সিদ্ধ করে, তো আবার কোনো কাছে সিদ্ধ করে না এরকম আছে। তো যেগুলা সিদ্ধ করে সেগুলো হলো বিশেষ সমাধান, আর এই বিশেষ সমাধান সবগুলা একত্রে বলা সাধারণ সমাধান। যেমন এখানে এই সমীকরণটার কথা এখানে বিবেচনা করছে উদাহরণ হিসেবে x - y + z = 1, y + z = 0। একঘাত বিশিষ্ট তোমার সমীকরণ জোটে x = -1 = -1, z = 1 দ্বারা সিদ্ধ হয়। এই মানগুলো বসায় সিদ্ধ হয়। সুতরাং এই -1 -1 1 একটি সমীকরণ জোটের নির্দিষ্ট বা বিশেষ সমাধান। আবার এত সমীকরণ জোটের বিশেষ সমাধান। সকল বিশেষ সমাধান নির্ণয়ের জন্য ধরি z = a। আচ্ছা, ওই যে সেটা আসবে একটু পরে, মানে z এর মান একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ধরে নিয়ে তারপর মান বসানো। মানে এখানে এরকম দ্বারাও, এত দ্বারাও সিদ্ধ হয়, আবার এত দ্বারাও সিদ্ধ হয়, এরকম আরও তো থাকতে পারে। তো z এর মান a বসাইলে, এখন z এর মান যদি, আচ্ছা এই জায়গাটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। অনেকে এই জায়গাটা নিয়ে আমাকে বিভিন্নভাবে ইনবক্স করে, বিশেষ করে আমরা যে রিটেন পড়াই তারা তখন এই প্রশ্নগুলো করে যে এখানে আপনি কোনো বইয়ে কতক্ষণ z লেখে, কতক্ষণ a লেখে, কতক্ষণ b লেখে, কতক্ষণ c লেখে। ধরো x - y + z = 1, তখন আমরা স্টুডেন্টরা যখন আশ্বস্ত করি যা ইচ্ছা তা বসানো যাবে, সমস্যা নাই, তখন স্টুডেন্টরা মনে করে যে না, এর ভিতরে কোনো ঘাপলা আছে, কোন বইয়ে কোনটা লেখে এটার মনে হয় কোনো আজগুবি নিয়ম কারণ আছে। আসলে কোনো নিয়ম কারণ নেই। ধরো এই যে একটু আগে বললো যে z এর মান, x এর মান -1, y এর মান -1, z এর মান 1 বসাইলে এটা ধরো সিদ্ধ হয়। ধরো x এর মান -1, y এর মান +1, z এর মান 1। তাহলে -1 + 1 কাটা থাকে 1, তাহলে বাম সাইডের রাইট সাইড সমান হয়ে গেল। এটাই তো সিদ্ধ করা। এখন কোনো বই আমরা কখনো z এর মান 1 বসাই দিলে y এর মানটা কত আসতেছে দেখো। এই মানগুলো কই পেয়েছি? সমাধান থেকে তো আসছে। y এর মান আসতেছে -1। এই y এর মান আর z এর মান বসলে x এর মানটা আসতেছে -1। এখন কথা হলো এই 1 আমি কেন বসাইলাম? যদি 1 হয় আর কি, ধরছে 1। এখন যদি z এর মান a হয় তবে y এর মান হবে -a, একই, তখন x এর মান হয়ে যাবে মাইনাস। এখন এটা ধরা, এটা হলো একটা, তবে আমার দৃষ্টিতে এটা ধরা বেশি ঠিক, কারণ এটা হলো একটা কনস্ট্যান্ট, z এর মানের উপরে নির্ভর করে বাকি দুইটার মান। যেটাকে স্বাধীনভাবে আমরা একটা চলক ধরছি। এখন কেউ অনেক বইয়ে দেওয়া যাবে c ধরবে, অনেকে ধরবে b ধরবে, অনেকে ধরবে p ধরবে, অনেকে ধরবে w ধরবে, অনেকে দেখবা বলবে যে স্যার কি ধরবো আমি বুঝে উঠতেছি না। তোমার আর বুঝার দরকার না, আমি এতক্ষণ কি বললাম, যা ইচ্ছে তা ধরা যাবে। তবে এই কনস্ট্যান্ট ধরে করলে এরকম আসবে, আর আমরা না সাধারণত 1 ধরেও করি। তো এটা করলে হবে, এটা করলে হবে, এ বিষয়ে আর কথা বলবো না। অনেকেই এটা নিয়ে এর পরেও সামনে ফেসাল করবে, কারণ এগুলোর প্রয়োগ আছে আমাদের এই অনুশীলনের ভিতরে বিশেষভাবে। কেমন? এবার আসা শূন্য বা গুরুত্বহীন সমাধান। আচ্ছা, এইখানে x এর মান -a আসে না কিনা আমি দেখিনি বসিয়ে। ধরো y = -a বসালে x, y এর মান -a আর z এর মান কত? a = 1। তাহলে x - a + a = 1। তাহলে x এটা আসতেছে 1 - 2a। যাই হোক, যাই আসে তা, এখন আমাদের হলো মূল থিমটা বোঝার, আমরা বুঝে ফেলেছি। তাহলে এটা একটা সমাধান, এটা এগুলো সমাধান, মানে তিনোটা মিলেই সমাধান। আচ্ছা, এখন তাহলে দুইটার মধ্যে তফাৎ কি রে বাবা? দুইটার মধ্যে তফাৎটা বুঝতে হবে। এটা হলো
এই তোমার সমীকরণের এই বিশেষ সমাধান, এটা হলো আমরা এটা এই যে এটা এক্স ইজ ইকুয়াল টু, এটা হলো -1 -1 1, এটা হলো বিশেষ সমাধান। আর এটা হলো এই -a এক্স এর মান না, এক্স এর মান -a না, 1 - 2a y এর মান -a, এরপরে y এর মান z এর মান a। এটা হলো সাধারণ সমাধান। কেমন সাধারণ সমাধান? ধরো আমি যদি এখানে এর মান এখন 1 বসাই তাহলে এটা সিদ্ধ করবে। এর মান যদি 2 বসাই, দেখো 1 - 3 আসতেছে, 2 বসাইলে, আর এখানে ধরো 2 2, তাহলে এটাও কিন্তু একটা বিশেষ সমাধান। আশা করি আজকের পরে কেউ এই জিনিসটা নিয়ে আমাকে প্রশ্ন করবে না যে স্যার এখানে কত বসাবো, কোনো বইয়ে তো এই ধরছে, কোনো বইয়ে বি ধরছে, কোনো বই সি ধরছে। যখন ধ্রুবক ধরে, তবে ধ্রুবক ধরে করা আমার দৃষ্টিতে এটা বেশি জায়েজ, যে এটা আসবে তোমার সাধারণ সমাধান। কারণ এখানে এর মান আমি বসাইলে কিন্তু এরকম বিশেষ সমাধান হাজার হাজার বের হয়েছিল, সাধারণ সমাধান কিন্তু এই একটাই। আবার একটা বলতে ধরো এই জায়গায় তুমি বি বসাইলে তো বি দিয়ে আসবে, কিন্তু গ্রুপের তো একই কথা। তাহলে সাধারণ সমাধান হলো এই যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে বের করলে যেটা আসে সেটা, আর বিশেষ সমাধান হলো স্পেসিফিক কোনো একটা মান বসাই দিলে। দুইটাই জায়েজ, তবে যুক্তিযুক্ত। যখন আমরা সৃজনশীল আমরা রচনামূলক প্রশ্ন বা রিটেনের জন্য কাজ করব তখন এটা যুক্তিযুক্ত। আর যখন আমাদের এমসিকিউ, তখন তো আমাদের দেখতে হবে অপশনে কোনটা আছে। আচ্ছা, এরকম আসলেও আমাদের কোনো সাধারণ সমাধানটা আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা খুঁজবো এর মান কত বসাইলে আমাদের ওই যে অ্যান্সারের কোনো একটার সাথে মিলে যায়, সেটাও আমরা লিখতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এবার আসো বইয়ের যে পরবর্তী টপিকস, শূন্য বা গুরুত্বহীন সমাধান। শূন্য বা গুরুত্বহীন সমাধান, এরপর অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান। মনে করি এত সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, আই এর মান 1 থেকে m, এটা তো আগের কথাই। এখন সর্বদা x1 = মানে চলকের মান সব যদি 0 দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ প্রত্যেক সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সর্বদা এত বিশেষ সমাধান। প্রত্যেক সমমাত্রিক সমীকরণ জোটের সর্বদা এত একটা বিশেষ সমাধান। খেয়াল করবে কথাটা, মানে হলো এই একটা বিশেষ সমাধান প্রত্যেক সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সর্বদা এত বিশেষ সমাধান বিদ্যমান। আচ্ছা, এই সমাধানকে শূন্য বা গুরুত্বহীন সমাধান বলে। যদি এত শূন্য ব্যতীত অন্য কোনো সমাধান বিদ্যমান থাকে, ওই সমাধানকে অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান বলে। মূল কথাটা হলো, যেমন আমরা এখানে উদাহরণের বিষয়টা তুমি বুঝবা ইজিলি। এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের শূন্য বসাইলে 0 0 0, হ্যাঁ, এই শূন্য দ্বারাই সমীকরণ জোট সিদ্ধ। কারণ আমরা তো বলছিলাম যে কোনো সমীকরণে যে সমাধান বসাইলে, আচ্ছা বিষয়টা আর একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ধরো একটা সমমাত্রিক সমীকরণ x + 2y - z = 0, y - 3z। আমরা বলছিলাম এর সমাধানটা হবে ওই যে মান বসাইলে এর উভয়পক্ষ সিদ্ধ হয়। তো x এর জায়গায় 0, y এর জায়গায় 0, z এর জায়গায় 0 বসাইলে যে কোনো সমমাত্রিক সমীকরণে 0 আসবে। কারণ চলক তিনটাই যদি 0 হয়ে যায়, তো ডান পক্ষ তো 0 আছে, তার মানে সিদ্ধ করবে। এটা 0 0 0, এটা হলো একটা 0 সমাধান, বা এখানে যে নামটা বলছে যে এই গুরুত্বহীন, বইয়ের ভাষা যেটা গুরুত্বহীন সমাধান, ট্রিভাল সলিউশন। আর একটা হলো এই সমীকরণেই যখন আমরা ওই যে একটু আগে যে সিস্টেমটা শিখছিলাম, এক্স এর মান ধরো আমরা যদি এই সমীকরণে জেড এর মান আমাদের খুশি মতো একটা বসাই, ধরো জেড এর মান 1 বসাইলাম, z = 1 হলে 4 - 3 × 1 = 0, এটা কত y, তাহলে y এর মান আসতেছে তোমার 3, y এর মান আসতেছে 3। এখন y এর মানটা যদি আবার এখানে বসাই দাও,
এক্স প্লাস 2 ইন্টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স 3 দুগুণে 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান আসতেছে -5। তাহলে এর আরেকটা সমাধান এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু এক্স এর মান -5, ওয়াই এর মান 3, জেড এর মান 1। এটা একটা বিশেষ সমাধান। এখন সাধারণ সমাধান পেতে হলে আমাদের ওই জেড এর জায়গায় 1 না বসিয়ে একটা ধ্রুবক বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে সমীকরণের জোটের এই একটা সমাধান পাইলাম, আলোচনার সাপেক্ষে আমরা দেখছিলাম। তাহলে এটাকে বলা হয় জিরো সমাধান বা গুরুত্বহীন সমাধান। আর অন্য কোনো সমাধান যদি পাওয়া যায় তাকে নন জিরো সলিউশন বা অশূন্য সমাধান এবং গুরুত্বপূর্ণ সমাধান। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এটা আমাদের কিন্তু জানা দরকার আছে। এটা ছাড়া আমরা অনেক অঙ্ক করতে পারবো না। আর এই রিলেটেড বিষয়বস্তু নিয়ে আমাদের এমসিকিউ অঙ্ক আছে গুরুত্বপূর্ণ। আর যখন লিখিত প্রস্তুতি হয় তখনও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল সঙ্গত সমীকরণ, অসঙ্গত সমীকরণ। সঙ্গত সমীকরণ বা অসঙ্গত সমীকরণ, ধরো আমি একটা সমীকরণ লিখছিলাম সঙ্গত ও অসঙ্গত সমীকরণ জোট। অবশ্য সবসময় একঘাত বিশিষ্ট এই কথা আর বলা লাগে না অবশ্য, এখানে যেহেতু এই চ্যাপ্টার নিয়ে আলোচনা। ধরো আমি একটা সমীকরণ লিখলাম, যদি আচ্ছা বই থেকেই লিখি সুন্দর মতো, এটাই বেস্ট দেখা যায়। আমার লেখা অনেক সময় স্টুডেন্টরা নাও বুঝতে পারে, বইয়ের ভাষাটা কিন্তু বা বইয়ের লেখাটা তো স্পষ্ট। হ্যাঁ, এত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে সঙ্গত বলা হবে যদি ইহার কোনো সমীকরণে এত ইকুয়াল টু বি আকারে প্রকাশ করা না যায়, অর্থাৎ অন্যথা জোটটি অসঙ্গত। আচ্ছা কথাটা একটু সহজ করে বলি। এই দেখো, এইরকম যদি থাকে যে ডান পাশে ধরো কনস্ট্যান্ট আছে, বাম পাশে 0, শূন্য কি 5-এর সমান হইতে পারে? তোমার কাছে কি মনে হয়? হইতে পারে না। তার মানে তো অসঙ্গত। তার মানে কি অসঙ্গত। যদি এই কথাটাই বলছে যে এখানে আবার বি ইজ নট 0, কথাটা কিন্তু ক্লিয়ার। বির মান 0 হইলে আবার জামালা আছে, তখন 0 যেগুলো 0 সমীকরণ বাদ হয়ে যায়। বিস্তারিত আমরা আরো পরে দেখব। তাহলে বলছে এত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে সঙ্গত বলা হবে যদি ইহার এরকম কোনো আকৃতি না থাকে। না থাকলে সঙ্গত, আর এরকম থাকলে এরকম থাকলে অসঙ্গত। কথা বুঝে নিও, কথাটা ঘুরেই বলছে এখানে। এত সমীকরণ জোটে সঙ্গত বলা হবে বা কনসিস্ট, সঙ্গত মানে হলো কনসিস্টেন্ট, আর অসঙ্গত হলে ইনকনসিস্টেন্ট। তো সঙ্গত বলা হবে যদি এর কোনো সমীকরণ এত আকারে প্রকাশ করা না যায়, অন্যথা জোটটি অসঙ্গত। এইরকম যে বাম পাশে 0, ডান পাশে একটা কনস্ট্যান্ট আছে, মানে এইরকম যদি এরকম না হয় তাহলে সঙ্গত কনসিস্টেন্ট, আর যদি এরকম হয়ে যায় তাহলে ইনকনসিস্ট। ঠিক আছে, মানে অসম্ভব। এটা আমরা এমনিতে বলি যে অসম্ভব। 0 সমান 5 এরকম কি সম্ভব? সম্ভব না। এইরকম সম্ভব, কারণ এখানে চলকের মান তো আমরা জানি না। তো এই টাইপের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। মানে অসঙ্গত কিছু আসলেই আমরা বুঝবো যে এরকম পেজ কাটিং তো হইতে পারে না, 0 সমান তো 5 আসতে পারে না। ঠিক আছে। আচ্ছা, ইসেলন আকার, এই কথাটা এখানে বইয়ের ভাষা থেকে যতটুকু না বুঝবা, ইসেলন আকার হলো কোন একটা সমীকরণকে তোমার আস্তে আস্তে রিডিউস করে নিয়ে আসা। ইসেলন আমরা আসলে অঙ্ক করে জিনিসটা ক্লিয়ার হতে হয়। ওই বইয়ের ভাষা দেখে ইসেলন তুমি ওইভাবে বুঝবে না। তবে ইসেলনের এখানে আমাদের একটা জিনিস জানার আছে, এটা দিয়ে আমরা অঙ্ক করতে হবে। দেখো এখানে ইসেলন নিয়ে কিছু কথা আছে, কিন্তু এই কথাগুলোর ভাষাটা অত সহজ নয়। এই জন্য আমি গাণিতিক 2-1টা উদাহরণ দিয়া ইসেলনের বিষয়টা ক্লিয়ার করি। আর ইসেলনের চলকের সংখ্যা, সমীকরণ সংখ্যার উপর আমাদের অনেক কিছু নির্ভর করে, সেটা একটু বলি, তারপরে যে সমাধানটা করি। কেমন? তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলি। আমাদের এই অধ্যায়ের মূল যেই নিয়মের অঙ্ক বা এমসিকিউ আমাদের আসা কথা, কখন একক সমাধান কখন থাকবে, একক সমাধান নির্ণয়ের বেলায় স্টেপগুলো আমাদের আসবে। সমাধান নির্ণয়, একক সমাধান। 2 নম্বরে একাধিক সমাধান, সমাধান নেই। এই চ্যাপ্টারে আমাদের এই রিলেটেড একটা এমসিকিউ আসবেই। এই 3টা জিনিস আমাদের জানা দরকার।
তাহলে একক সমাধান কখন আসবে সেটা নিয়ে কথা বলি। এখানে দেখো, এইখানে ধরো এটাকে আমি অ্যাসালন করছি, অ্যাসালন কিভাবে করব আমি একটু পরে বলতেছি। এইখানে এই সমীকরণে আমাদের তোমার এই চলক আছে কয়টা? চলক আছে 3টা, সমীকরণ আছে 3টা। ধরো চলকের সংখ্যাটাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি আর সমীকরণের সংখ্যাটাকে r দ্বারা প্রকাশ করি, এখানে চলক আছে 3টা। তো n এর মান আর চলক x y z 3টা, n এর মান এবং r এর মান সমান। যখন এই কোনো সমীকরণে n এর মান এবং r এর মান সমান হয়, অর্থাৎ সমীকরণ সংখ্যা, চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হয়, চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হয়, চলকের সংখ্যা সমান ইসেলন করার পরে, কিন্তু ইসেলন করার পরে চলকের সংখ্যা ও সমীকরণের সংখ্যা সমান হলে একক সমাধান বিদ্যমান থাকবে। চলকের সংখ্যা সমীকরণ সংখ্যা সমান হলে একক সমাধান বিদ্যমান থাকবে। আর যদি তোমার চলকের সংখ্যা থেকে বা সমীকরণের সংখ্যা থেকে চলকের, এটা হলো তোমার চলকের সংখ্যা বেশি হয়, এটা হলো কি, এটা আমি কিন্তু আগে পরে লিখছি, তারে আমরা এইভাবে লিখলে ভালো হইতো, r = n, এটা বাদ দাও। তাহলে r = এখন সমীকরণের সংখ্যা ফ্রেশ করে লিখতেছি, r = n, অর্থাৎ এই সমীকরণের সংখ্যা সমান চলকের সংখ্যা, আর তখন এটা একক সমাধান থাকবে। আর এখানে আর কি, সমীকরণের সংখ্যা থেকে চলকের সংখ্যা বেশি। যেমন এই সমীকরণে দেখো, এটা হলো সমীকরণ হলো 1 2টা, আর সমীকরণ হলো 2টা, আর এর মান হলো 2, আর চলক হলো 3টা, তার মানে এই, তখন এই সমীকরণের একাধিক সমাধান বিদ্যমান থাকবে, তাহলে একক সমাধান, একাধিক সমাধান আমরা বুঝলাম। সমাধান নেই কখন? যখন ধরো অ্যাসালন করার এক পর্যায়ে এরকম একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়, ধরো 0 = 7, x + y + z = 9, y 5z = 2, এরকম একটা ফেস কারেন্ট চলে আসে, এখানে 0 এখানে 7, এটা কি বাস্তবে সম্ভব নয়। তখন আমরা বলি যে ওই সমীকরণের এই শর্তের সমাধান নেই। এই 3টা জিনিস আমাদের খুবই ক্রুশিয়াল। একক সমাধান, একাধিক সমাধান নেই, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট বুঝতে হবে। আর এগুলো বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট বোঝানোর জন্য খাতায় গেছি। এই দেখো, একঘাত বিশিষ্ট এটা একটা অ্যাসালন সমীকরণ ধরে নিল, যদি r = n, অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসেলন আকারে, বারবার কিন্তু বলতেছে ইসেলন আকারে মোট চলকের সংখ্যা মোট সমীকরণের সংখ্যা সমান হয়, তবে সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। r <n হয়, তবে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসেলন আকারে মোট চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার বেশি হয়, তবে সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে, ঠিক আছে? একাধিক সমাধান থাকবে। এখন এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কথাটা বুঝতে হবে। এই ক্ষেত্রে এই সমীকরণের কথা বলতেছে, সমীকরণ প্রথম চলকগুলো এতকে তোমার পিভট উপাদান, অন্য চলকগুলোকে স্বাধীন চলক বা ভেরিয়েবল বলা হয়। n - r স্বাধীন চলক সংখ্যা থাকবে, একটা সমীকরণে n - r সংখ্যক স্বাধীন সমাধান থাকবে, চলক সংখ্যা থাকবে। আচ্ছা, এই বিষয়টা আমরা বোঝানোর জন্য পিভট উপাদান নিয়ে আমাদের কোনো কাজ নাই, কিন্তু ফ্রি ভেরিয়েবল নিয়ে আমাদের কাজ আছে। ফ্রি ভেরিয়েবল হবে বা মুক্ত চলক বা স্বাধীন চলক, পিভট হলো এই কোন সমীকরণের এই প্রথম ইসলান করার পরে এই যে প্রথম উপাদানটা,
প্রথম উপাদানটা, প্রথম চলকটাকে বলা হয় পিভট। আর এই প্রথম চলকের পরে ধরো এই সমীকরণের চলক সংখ্যা হলো সমীকরণ সংখ্যা 3, চলক সংখ্যা 2, এ n মাইনাস আর, n মাইনাস আর, তাহলে মুক্ত চলক হলো n মাইনাস আর, n মাইনাস আর চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা 1। তাহলে এই মুক্ত চলক থাকবে একটি। মুক্ত চলক হবে কোনটা? এটা কিন্তু এখান থেকে নিয়মটা কিন্তু বের হয়ে আসছে। মুক্ত চলক কখনো কোনো সমীকরণের শুরুর চলকটা হইতে পারবে না। মুক্ত চলক কখনো কোনো সমীকরণের শুরুর চলকটা হইতে পারবে না। ধরো এখানে তো 0, এটা তো হিসাবে নাই। তাহলে 2x, এর 2x এর x হলো পিভট উপাদান। এটাকে বলা পিভট, 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 পিভট উপাদান। তাহলে আমাকে একটা এমসিকিউ আইসা বলে নিছে এখানে পিভট উপাদান কোনটি? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধরো z, 5। এখানে পিভট উপাদান হলো x, আর মুক্ত চলক হলো তোমার y। এখানে মুক্ত চলক হলো y, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে এই সমীকরণে মুক্ত চলক হলো y, আর পিভট উপাদান হলো তোমার x। আর এই সমীকরণে তোমার যদি বলা হয় এই সমীকরণে কয়টি সমাধান বিদ্যমান থাকবে? এমসিকিউ। এই সমীকরণের কিন্তু একাধিক সমাধান বিদ্যমান থাকবে। কেন? এখানে সমীকরণ হলো একটা আর চলক হলো দুইটা, তাহলে একটি মুক্ত চলক, সেই মুক্ত চলকটা হলো y, মুক্ত চলক y বিদ্যমান। আমি অনেক কথা কিন্তু তোমাদের বলে ফেলতেছি, খুব ইম্পর্টেন্ট কথাগুলো চলে যাচ্ছে। যদিও তুমি হয়তো, তোমাকে আমি গাইড বইয়ের আলোকে অনেকগুলো এমসিকিউ সাজাই দিইনি, কিন্তু আমি তোমাকে সকল এমসিকিউর জন্য সমাধান একত্রে বলে দিতেছি। এইভাবে এই বিষয়গুলো বিবেচনা করেই আমাদের সামনে অগ্রসর হতে হবে, কারণ এই জিনিসটাই হলো আমার মেইন মেরুদণ্ড। এরপরে তুমি বইয়ে যা দেখবে সবে বুঝতে পারবে। আচ্ছা, আমি এখন তোমাদের সাথে একটু অ্যাসলন প্র্যাকটিস করি। অ্যাসলন নিয়ে কথা বলেছি, কিন্তু অ্যাসলন কীভাবে করে সেটা আমি এখনও বলি নাই। আমাদের বইয়ের উদাহরণ 1 দিয়ে আমরা অ্যাসলনটা ক্লিয়ার হই। এর মানে এই নয় যে এটা এমসিকিউ শিখতেছি, কারণ অ্যাসলন ক্লিয়ার না হলে আমরা অনেক কিছুই দুয়াশা থেকে যাব। যেমন এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান করার শুরুতে আমাদের অ্যাসলন সিস্টেমে আমরা যেহেতু করব, তো এখানে আমরা এই চিহ্নটার নাম হলো রিডিউস টু বা হ্রাস করা। আমাদের নিয়ম হলো প্রথম সমীকরণটা স্থির রাখা। কথা খেয়াল করো, প্রথম সমীকরণটা যা আছে তা স্থির রাখা। এখানে চলক হলো x1 আর x2। এরপরে দ্বিতীয়, মানে পরের যে সমীকরণগুলো আছে প্রথম চলকের সাথে ম্যাচ করে এগুলোকে 0 বানানো। 0 বানানোর জন্য আমরা অপনয়ন পদ্ধতির সহযোগিতা নিই। অপনয়ন পদ্ধতির সহযোগিতা মানে ধরো এটা এখানে যেহেতু আমাদের ম্যাচ করা আছে, এটা যোগ করলে x1 এর সাথে x1 যোগ করলে 0 হবে না বিয়োগ করলে 0 হয়, বাকিগুলা সেই কাজটা করতে। এটা হলো অপনয়ন পদ্ধতি 9-10 বইয়ের, 8 বইয়ের মধ্যে সম্ভবত আছে। তো ধরো এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, এই সমীকরণ একটা প্রথমটার নাম দিতে পারো L1, দ্বিতীয়টা L2 করে আমরা দ্বিতীয় সমীকরণটা লিখবো। যোগ x1 যোগ করলে 0। যোগটা যখন এখানে করবো তখন পুরো সমীকরণটা করতে হয়। 2x2 প্লাস x2 হলো, তাহলে আমাদের আস্তে আস্তে হলো 3x2। যোগ করলে 1 আর 0 যোগ করলে 1। এবার এটার সাথে আমরা যদি হিসাবটা করি, এখন এটা যখন বের করব, এটার সাথে হিসাব করতে পারো তুমি, এটার সাথেও করতে পারো, কোনো সমস্যা না। আমি প্রথমটার সাথেই করি সবসময়। তো প্রথমটার সাথে করতে গেলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এই সমীকরণটাকে -2 দ্বারা গুণ করে তারপর এটার সাথে যোগ করে দিই। -2 দ্বারা গুণ করলে আসতেছে -2x1 প্লাস 4x2 ইজ ইকুয়াল টু তোমার 2 দ্বারা গুণ না 2, তাহলে -2 দ্বারা গুণ করছি, তাহলে -2। আর এটা যেটা আছে x1 প্লাস 4x2 ইজ ইকুয়াল টু 3। এখন আমরা যদি যোগ করি দুইটা সমীকরণ, মানে -2 দ্বারা তো মনে মনে গুণ করছি, এই কাজটা তো আমরা মনে মনে করি আর কি। আমরা তো আর এখনও ছোটোবেলার মতো করলে হবে না। এটা 0 এসে গেল, এটাও 0, এখানে এটাও 0 ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা কিন্তু এটাকে 0 করতে গিয়ে এটা 0 চলে আসছে, আমাদের কিছু করার নেই। এই টাইপের সমীকরণ এই যে আমরা একটু প্রেস করে লিখি 2x2 ইজ ইকুয়াল টু 1, 3x2 ইজ ইকুয়াল টু 1, 0 ইজ ইকুয়াল টু 3। তাহলে
এই যে একটা রূপ আসলো, এটাই হলো ইনকনসিস্টেন্ট, অর্থাৎ অসঙ্গত। তার মানে এই প্রশ্নটা দিয়ে এটাই কিন্তু আমার অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে, কিন্তু এটাই অ্যাসাইনমেন্ট। এখন এই অঙ্কটাই যদি আমার আসে বলে যে এত এর সমাধান কত, এটা কিন্তু সমাধান নাই। আচ্ছা, 1 নম্বর এই অঙ্কটা দিয়ে এই সমীকরণটা প্রকৃতি কেমন, এই সমীকরণ জোটটা এটা একটা অসঙ্গত সমীকরণ জোট। আচ্ছা, এই সমীকরণটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বরে এটা হলো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। 2 নম্বরে এর আর একটা বৈশিষ্ট্য এখন পাইলাম, অসঙ্গত সমীকরণ জোট। এরপরে পাইলাম কি, এর কোনো সমাধান নাই। আচ্ছা, এই সমীকরণটাই এখন আমরা অ্যাসাইনমেন্ট করার পরে আমরা কি পাইলাম, আমরা যখন সমাধান নাই তখন আমাদের স্বাধীন চলক, মুক্ত চলক এগুলার কোনো হিসাব নাই। কথা ভালো করে খেয়াল করো, যখন সমীকরণ সঙ্গত কেবলমাত্র, তখন আমরা খুঁজবো এর কি একক সমাধান আছে না একাধিক সমাধান আছে, অর্থাৎ তখন আমরা খুঁজতে যাবো মুক্ত চলক আছে কি নাই। এর আগে নিয়ে কোনো চিন্তা আমাদের করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা বইয়ের মধ্যে এরকম আরও ধরো আছে, এই যে এই সমীকরণ জোটের সমাধান করে অ্যাসাইনমেন্ট করাটা, এইভাবে আমরা শিখব। এখানে কি বলছে, 0 দেখো আমি অ্যাসাইনমেন্ট করার পর আসছে 0 3। তো এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো এটার সমাধান নাই, এই কথাটা তো একমত হয়েছি আমরা, এটাই হলো মেন কথা। এখন তুমি ক্যালকুলেশন করছো, আসছে 0 1, সারে করছে 0 3 আসছে, তোমার মাথা গরম হয়ে গেলো, হায় রে, না, সেটা কোনো সমস্যা না। সমস্যা আবার কোনটা হবে, যদি স্পেসিফিক একটা সমাধান থাকতো, ধরো এই অঙ্কের সমাধান 3 2 1, তো সারার আসছে আরেকটা, তখন মাথা ব্যথা। কিন্তু এখন তো সমাধান নেই, এটাই সমাধান। তো এই জন্য এই জায়গা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অ্যাসাইনমেন্ট যে যেমন করে, যেমন আমি করছি হলো এই 1 নং সমীকরণের সাথে বাকি 2টার ক্যালকুলেশন, তুমি বইয়ের মধ্যে করছে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অপনয়ন করে তারপর সমাধান করছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারে মেইন পড়া কিন্তু আমার শেষ। তুমি হয়তো অবাক হবে, তাহলে আমি এমসিকিউ কি শিখবো, কি আসবে। দেখো, তোমার প্রশ্নের জবাব আমি দিতেছি। এই যেমন আমার এই একটা ইম্পর্টেন্ট কয়টা সমীকরণ এমসিকিউ আমরা প্র্যাকটিস করতেছি। তবে একটা মজার বিষয় হলো, এই অঙ্কগুলো যখন তোমাকে এমসিকিউ আকারে দিবে, তখন তোমাকে বেশিরভাগ অ্যাসাইনমেন্টটা ওনারা কমপ্লিট করে দিবে। ধরো এই লাইনে তোমাকে দিল, আমরা ধরো উদাহরণ 4-এর কথা যদি বলি, আমাকে অ্যাসাইনমেন্ট যখন করে আমাকে ধরো এই পর্যায়ে প্রশ্নটা দিল, তো এখানে সমীকরণ কটা, 1 2 3, আর চলক কটা, 3টা। তাহলে x3-এর মান এখানে আসতেছে কত, এখানে 3 14 42 -3, এখানে -3টা বসাই দিলে আমার x2-র মানটা চলে আসবে। আবার এখানে x2-র মান x3-এর মান বসাইলে x1-এর মানটা চলে আসবে। এ হলো সমাধান। আমি ইম্পর্টেন্ট যেটা আমাদের বেশি দরকার, এরকম 2টা সমাধান করতেছি। আচ্ছা, এই একটা জিনিস নিয়ে একটু কথা বলে যাই, বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আমার কাছে মনে হলো একটু অন্যরকম। উদাহরণ 22 দেখো, আর কিউবের নিম্নের সমীকরণ জোটের সমাধান করো। আর কিউব মানে হলো 3টা চলক বিশিষ্ট ত্রিঘাত প্রদত্ত সমীকরণ জোট। এত যে কোনো বিন্দু সাধারণ আকার, আর কিউবের যে কোনো বিন্দু সাধারণ আকার XYZ, তাহলে 1 নংকে নিম্নের আকারে লেখা যায়। কি নিম্নের আকারে লিখলে, এই যে এটাকে মানে x রাখছে, বাকি 2টা 0, x + 0y + 0z = 0, y + 0z = 0। এখানে প্রদত্ত সমীকরণ জোটের ইসেলন আকার কেন বলা হয় বারবার, এই কথাটা একটু বুঝো। মানে হলো এখানে আর কোনো রিডিউস করা যায় না। এটাকে ধরো প্রথম সমীকরণটা ঠিক রাখছে, দ্বিতীয় সমীকরণের এই যে x এর সোজা এটা 0, এটাই হলো ইসেলন আকার, এখানে নাই মানে 0। এইভাবে যদি এটাই হলো ইসেলন আকার,
আচ্ছা, ইহা এবং ইহার সমতুল্য তিনটি, এই সমীকরণে হলো তোমার তিনটি চলক, দুটি সমীকরণ আছে। সুতরাং প্রদত্ত সমীকরণ চক্রের একাধিক সমাধান বিদ্যমান। একাধিক সমাধান বিদ্যমান, একাধিক সমাধান। দেখছো কত ইন্টারেস্টিং অঙ্ক। একাধিক সমাধান যদি বিদ্যমান থাকে, একাধিক সমাধান বিদ্যমান থাকলে তো স্বাধীন চালক কোনটা? স্বাধীন চালক হলো জেড। জেডের মান, এখন তুমি যদি এ ধরো এ, এস ধরলে এস, ওয়ান ধরলে ওয়ান, জেডের মান দেখো। তুমি যদি বলো আমাকে এই অঙ্কটাই ধরো আমার এমসিকিউতে আসলো ইন্টারেস্টিং হিসাবে, আর কিউব এর জন্য এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন যেটা বলতেছিলাম এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0z ইজ ইকুয়াল টু 0, আর এখানে ওয়াই প্লাস 0z ইজ ইকুয়াল টু 0। এখন এখানে সমীকরণ হলো তিনটা, সমীকরণ দুইটা, চলক তিনটা। 3 - 2 চলক হলো দুইটা, সমীকরণ হলো সমীকরণ দুইটা, চলক হলো 1 2 3, তিনটা। এটা বুঝছি, এটা দেখে আর কি, ঠিক আছে। যদি আর স্কয়ার বলতো তাহলে কিন্তু চলক দুইটাই হইতো। এখন মুক্ত চলক হলো একটা। এখন মুক্ত চলক কোনটা? এই জেড। জেডের মান তুমি যদি এ ধরো, জেডের মান কি ধরো? এ ধরো, তাহলে অতএব ওয়াই প্লাস 0 ইন্টু এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াইয়ের মান আসতেছে 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 0। তো ওয়াইয়ের মান আর জেডের মান 1 নঙ্গে বসাও, এক্স প্লাস 0 ইন্টু ওয়াইয়ের মান 0, 0 ইন্টু জেডের মান এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়াইলো? সমাধান এক্স কমা ওয়াই কমা জেড। এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, জেডের মান আসছে কত? এ। চিন্তা করে দেখছ, যেই চলকটা এখানে উপস্থিতিতে নাই এই সমীকরণে, তার মান আসছে। এটাই গণিতের সৌন্দর্য। আমি কিন্তু আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, বিধায় আমি করছি। যদি এমসিকিউ আকারে এরকম দিয়ে দেয়, অবাক হওয়ার কিন্তু কিছুটা। আরে বেটা, এটাই তো বেসিক বেটা, এটাই তো বেসিক। বেসিক কি? এটাই বেসিক। তোমাকে বুঝতে হবে গণিতের নির্যাসটা। খালি পুঁথিগত বিদ্যা নিয়ে গণিত শেখা যায় না, আর গণিতের মজা পাবে না। কারণ এখানে হলো আমার আমি দেখলাম যে এক্স আছে, ওয়াই আছে, জেড যেখানে নাই, কিন্তু সেখানে জেডেরই সমাধান আসলো, বাকি দুইটা 0। এখন তুমি আবার যদি বলো এই ফাইলেম কই, তাহলে তুমি এতক্ষণ আমার 40 মিনিটের ক্লাসকে ঘোড়া ডিম করছো। এই ফাইলেম কই, এ না ধরে তুমি বি ধরো, বি না ধরে তুমি এস ধরো, এস না ধরে তুমি যদি 1 ধরো, তাতেও কোনো ক্ষতি নাই। তখন সমাধান হবে 0 0 1। এখন কথা হলো, এটা হলো আমাদের সাধারণ সমাধান, এটা হলো একটি বিশেষ সমাধান। কেউ যদি এখানে আমি 0 0 2 ধরছি, কোনো ক্ষতি নেই, কারণ ধরা তো ধরায়, ধরার মধ্যে আবার বেটা ইয়ে আসেনি, কোনো হিসেব নিকাশ আসেনি। ধরা তো ধরায়, কিন্তু না, আমরা এরকম ধরলে আমাদের একটা সাধারণ সমাধান আসবে, যেটা কেউ আর আমাদের ভুল ধরতে পারবে না। কারণ তুমি এসে বলবো আমি 1 ধরবো, কেউ এসে বলবো আমি 2 ধরবো, কেউ এসে বলবো আমি 3 ধরবো, কেউ এসে বলবো বেটা অঙ্ক করার দরকার নেই, উঠে যা। হ্যাঁ, কারণ হলো আমি গণিতের ছাত্র, আমাকে গণিতটাকে এনজয় করতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, গণিতটা আমাকে শিখতে হবে, বুঝতে হবে। কারণ আমার জীবনটাই আমি গণিত দিয়ে সাজাবো। তাহলে গণিতময় জীবন হতে হলে আমাকে এই জিনিসগুলো কীভাবে ক্লিয়ারনেস হতে হবে। পাইছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এই মডেলের অঙ্ক। আমাকে ধরো এই সমীকরণটা দিল না, আমাকে যদি আমার এটা এমসিকিউতে আসে, আমাকে ডাইরেক্ট এই পার্ট করে এই পার্টে নিয়ে দিবে, কারণ ইসেলেন করার তো এখানে সময় নাই। ধরো এই 27 নম্বর অঙ্কটাই ওনারা ইসেলেন করে আমাকে এই পর্যায়ে নিয়ে দিল, তখন আমরা কি করব? এখানে সারাদিন ধরো এত বেসিক শিখলাম, কিন্তু পরীক্ষা আমার যে অঙ্কটা আসলো সেটা যদি আমি না পারি, তখন তো মনে করো আরও বেশি হতাশা কাজ করবে। আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, কিন্তু আমি নিজের পরীক্ষায় নিজে নাম্বার উঠাতে পারি নাই, সেটা তো আবার আরেক ঝামেলা। এই জন্য আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে আমরা অধ্যায় থেকে বের হবে, এর আগে নয়। কেমন? 2 - ল্যামডা জেড ইজ ইকুয়াল টু 2 - ল্যামডা। এখন বলবে কখন একক সমাধান থাকবে? এই সমীকরণের একক সমাধান কখন থাকবে? একাধিক সমাধান কখন থাকবে? সমাধান নেই কখন হবে? কোন শর্তে সমাধান থাকবে না? কোন শর্তে সমাধান থাকবে? দৈন্তার নাকার না, কোন শর্তে? কোন শর্তে একক সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে? সমাধান থাকবে না। আরে বেটা, এটাই তো এমসিকিউ, এটাই তো তোমাকে ফিল করতে হবে। আচ্ছা, একক সমাধান কখন থাকবে? একক সমাধান কখন থাকবে? একক সমাধান থাকার জন্য আমাদের এই সমীকরণটা চলক সংখ্যা
আর ওই যে সমীকরণ সংখ্যা সমান হইতে হবে, অর্থাৎ এই পাঁচটা এই আমাদের এই সমীকরণ জোটের মধ্যে তোমার চলকের সংখ্যা আর সমীকরণ ধরো এটাও জিরো হইতে পারবে না, এটাও জিরো হইতে পারবে না, এই দুইটার একটাও জিরো হইতে পারবে না। দ্যাট মিন্স আমরা বলতেছি এই এটা দুইটা যদি জিরো জিরো আসা যায় তখন দেখা যাবে সমীকরণ কিন্তু একটা কমে যাচ্ছে। আচ্ছা, একক সমাধান থাকবে কখন? তাহলে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইজ নট জিরো, আর এখানে 2 মাইনাস ল্যামডা ইজ নট জিরো। তাহলে এই দিক বিবেচনা করলে আমরা বলতে পারি যে 3 প্লাস ল্যামডা ইজ নট জিরো, ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ নট মাইনাস 3, আর এর আরেকটা বিবেচনা করলে এটাও কিন্তু জিরো হইতে পারবে না, 2 মাইনাস ল্যামডা ইজ নট জিরো। তো এটা আর এটা তো এক কথাই, কারণ জিরো যদি একটা জিরো না হয়ে আরেকটা জিরো তাহলে তো অসঙ্গত আসবে, সেটা আসতেছে একটু পরে। তাহলে 2 মাইনাস ল্যামডা ইজ নট জিরো, এখানে ল্যামডা ইজ নট 2। তাহলে এই হলো শর্ত, এই শর্তে আমার সমীকরণটি একক সমাধান বিদ্যমান। একক সমাধান বিদ্যমান থাকা কি তোমাকে আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি। একক সমাধান বিদ্যমান থাকা মানেই হলো এই তিনটা সমীকরণকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনটা সমীকরণকে বাঁচিয়ে রাখার মানে হলো এখানে বাম পক্ষেও ফলাফল একটা কিছু থাকবে, ডান পক্ষে একটা কিছু থাকবে। তিনটা সমীকরণের মধ্যে একে একটাকে মেরে ফেলা মানে হলো এটাও জিরো, এটাও জিরো। আবার আরেকটা সিস্টেম আছে, এটা জিরো, এটা জিরো না, সেটা আবার অসঙ্গত, তখন সমাধান নেই। তাহলে একাধিক সমাধান কখন থাকবে? একাধিক সমাধান থাকতে হলে এই পাঁচটাও জিরো হইতে হবে, এই পাঁচটাও জিরো হইতে হবে। ঠিক আছে? যদি আমরা বলি যে এই সমীকরণ জোটের একাধিক সমাধান আমাদের বের করা দরকার, বা কোন শর্তে এই সমীকরণের একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান আসার শর্তই হলো এত ইজ ইকুয়াল টু জিরো এবং এত ইজ ইকুয়াল টু জিরো। একেবারে যদি সহজ করে বলি, আমরা যদি এখানে ল্যামডার মান 2 বসাই, এই যে ল্যামডার মান 2 বসাইলে 3 প্লাস 2 মাইনাস 2 ইন্টু জেড ইজ ইকুয়াল টু 2 মাইনাস ল্যামডা। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 2 থেকে 2 গেলে 0, 0 সমান 0। দ্যাট মিনস তখন আমাদের চলক হয়ে যায় চলক, তখন আমাদের চলক তিনটা সমীকরণ আসা যায় তখন দুইটা, তার মানে একটা মুক্ত চলক বিদ্যমান, অর্থাৎ একাধিক সমাধান থাকবে। তো এটা কখন ঘটতেছে? যখন আমার এই ল্যামডার জায়গায় আমরা 2 বসানোর পরে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে শর্তটা হলো ল্যামডা, আমাদের কিন্তু অনেক সময় এখানে কনস্ট্যান্ট দুইটাও থাকে, মিউ থাকে, ল্যামডা থাকে। আমি মিউটাও করব, এটা আগে বুঝাই দিই। তাহলে কোন শর্তে? ল্যামডার মান 2 হলে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। আবার কোনো সমাধান থাকবে না কখন? সমাধান থাকবে না হলো এই পাঁচটা যদি আমার জিরো হয় কিন্তু এই পাঁচটা জিরো না হয়, অর্থাৎ আমার যদি 3 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু জিরো হয়। এখন 3 প্লাস ল্যামডা ইজ যদি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয়? -3। এই ল্যামডা ইজ ইকুয়াল টু -3 যদি এখানে বসাই, ঘটনাটা কি দাঁড়াইতেছে দেখো, তোমাকে পুরো করতে হবে না, আমি বুঝাচ্ছি। -3 প্লাস 3 বা 3 প্লাস -3 প্লাস মাইনাস হয়েছে আর কি, আর এখানে 2 মাইনাস ল্যামডা জেড ইজ ইকুয়াল টু ল্যামডা জায়গা কত? -3, তাহলে 2 -3। তাহলে এখানে -3 থেকে 3 গেলে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু আসতেছে তোমার 2 মাইনাসে তাহলে 5। দেখো এটা একটা অসঙ্গত আকার চলে আসছে, অসঙ্গত আকার আসলেই মানে সমাধান থাকবে না। তাহলে কোন শর্তে সমাধান নাই? ল্যামডার মান -3 হলে সমাধান নাই, আর ল্যামডা ইজ ইকুয়াল টু 2 হলে একাধিক সমাধান বিদ্যমান, আর যদি এরকম আসে তখন একক সমাধান বিদ্যমান। অর্থাৎ তিনটা কথা, তিনটা সমীকরণকে যদি বাঁচিয়ে রাখতে পারি, যে শর্তে বাঁচিয়ে রাখা সম্ভব সেই শর্তে তোমার একক সমাধান বিদ্যমান। 2 নম্বরে যেই শর্তের কারণে একটা সমীকরণ বাদ হয়ে যেতেছে, অর্থাৎ চলকের সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা একটা কমে যায়, সেটার জন্য আমাদের একাধিক সমাধান বিদ্যমান, মুক্ত চলকটা আবিষ্কার হয়ে যাবে। আর যেই শর্তের কারণে সমীকরণের বাম সাইড মানে যে সমীকরণের একটা অংশ অসঙ্গত হয়ে যায়, তখন আর কোনো সমাধান নাই। এটা হলো মেইন কথা। এর উপরে ভিত্তি করে আমরা অনেক রকমের কথাবার্তা সাজাইতে পারি। এবার আমি বই থেকে তোমাদের আরও কয়েকটা অঙ্ক একটু দেখাচ্ছি, কারণ আমার কাছে মনে হয় এই নিয়মের এমসিকিউ কোনো না কোনোভাবে একটা যদি আমাদের এসে যায় তাহলে ধরো ছক্কা। আচ্ছা, এবার আসো
এই উদাহরণ 28টার দ্বারা এসালন করলো, এসালন করে এই পর্যায়ে আসলো। আসার পরে আমাকে একইভাবে আমাকে বলা হইলো যে একক সমাধান বিদ্যমান। একক সমাধান দেখো, সমীকরণ জোট ইসেলন আকার, এক সমীকরণ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান বিদ্যমান থাকবে। তার মানে এখানে যদি ধরো ল্যামডা প্লাস 2, এটা আর আগেরটা অবশ্যই একই অঙ্ক, এটা আমি করবো না, তোমাদের দায়িত্ব দিলাম। আমি চলে যাচ্ছি এটাতে 29-এ ল্যামডা, এবং আমি খাতায় করে এটা আবার বুঝাবো তোমাদেরকে ইনশাআল্লাহ। দেখো আমার প্রশ্নটা হলো, প্রশ্নটা যাই হোক, কোনো একটা পার্ট যদি আমার এমসিকিউতে আসে আমি যাতে পারি, এটা হলো আমার উদ্দেশ্য। আমি জন্য এখন এই অঙ্কটা কিন্তু এইভাবে দিবে না, তোমাকে পুরোটা এসেলন করে দিবে। তো এসেলন যেহেতু করে দিবে, তারপরে আমি তো এসেলন শিখলে আমার গুণা হবে না, এসেলনটা তো আমার প্র্যাকটিস করা দরকার, আমার জানা দরকার। এখন আমি প্রথমে এসেলন করতেছি। দেখো, এসেলন করার কথা আমি বলছিলাম যে আমি প্রথম সমীকরণটা স্থির রাখবো, এটাকে আমি 0 বানাবো, এটাকে 0 বানাইতে গেলে এটাকে -1 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করব, মানে অফনয়ন পদ্ধতি। এটাকে -1 দ্বারা গুণ করে ধরো যোগ করলাম 0, -1 দ্বারা গুণ তো -y, আর এখানে +2y, -1 যোগ করো তাহলে y, আবার -1 যোগ তাহলে 2z, -1 -6, আর 10 থেকে 6 গেলে 4। এবার আবার এটা থেকে এটা বিয়োগ করো 0, -1 2y তাহলে y, -1 আর yz, তার মানে কি দাঁড়াইতেছে এখানে দাঁড়াইতেছে হলো তোমার, আমরা এটাকে তো 0 বানাইলাম, বানাইতে গিয়া এখানে কিন্তু আইসা গেছে ওই যে কনস্ট্যান্টগুলোর ব্যাপার। ধরো -1 মানে -z প্লাস ল্যামডা z, তাহলে এখানে আসতেছে কি, আমরা যদি এখানে তোমার কি কমন নেই, z কমন নেই, ঘুরে মাইনাসটা পরে ঘুরে লিখলে z কমন নিলে y মাইনাস ল্যামডা -1, তাহলে এখানে আসতেছে z ল্যামডা -1, আর এখানে আসতেছে কি করছি -1, তাহলে -6, আর এখানে যোগ মিউ, অর্থাৎ আমরা ঘুরে যদি লিখি মিউ -6। এখন আমাদের কিন্তু এসালন এখনও শেষ হয় নাই, কখন শেষ হবে সেটাও তো বুঝতে হবে। এবার আমরা এই দ্বিতীয় সমীকরণটাকে ছেড়ে দিব, রেডিউস টু x প্লাস। তুমি হয়তো বলবে স্যার আপনি যে এত বড় অঙ্ক করতেছেন, এমসিকিউকে এত বড় দিবে, তাহলে আমি বলবো তুমি একটা মাথা মোড়ালো। তোমারও তো আমি সার্বিক প্রস্তুতি নেওয়াইতেছি, যাতে তোমার এখান থেকে যে কোনো এক জায়গা থেকে প্রশ্ন করলে তুমি করতে পারো, ঠিক আছে? তোমাকে তো এগুলো জানতে হবে, শিখতে হবে। এখন আসো y প্লাস 2z ইজ ইকুয়াল টু 4, আর এইখানে যদি আমি এখন এটাকে 0 বানাইতে গেলে এটাকে আবার -1 দ্বারা গুণ করে যোগ, তাহলে 0 -1 দ্বারা গুণ, ধরো এখন কিন্তু সাবধান, 2z যোগ z ল্যামডা -z, তাহলে এখানে z ল্যামডা -3z, তাহলে আসতেছে হলো z কমন নিলে ল্যামডা -3, ল্যামডা -3 ইন্টু z, আর ডান পাশে এটা -1 দ্বারা গুণ, তাহলে -4 প্লাস মিউ -6, তার মানে মিউ -10। এই এখন আসো প্রিয় শিক্ষার্থী, কিভাবে আমি তোমারে বুঝাই, আমার এমসিকিউ কিন্তু এই জায়গায় থাকতে পারে, এই অপশনে থাকতে পারে। যদি থাকে তাহলে এখন আমাকে বলবো যে কোন শর্তে একক সমাধান থাকবে, কোন শর্তে। 1 নম্বরে একক সমাধান থাকবে হলো এই ল্যামডা -3 0 হইতে পারবে না, আর এবং মিউ -10টাও 0 হইতে পারবে না, তখনই আমার একক সমাধান বিদ্যমান থাকবে, ঠিক আছে? তখন আমার একক সমাধান বিদ্যমান থাকবে। আমাকে যদি প্রশ্নে বলে ল্যামডার উপর কি শর্ত আরোপ করলে একক সমাধান থাকবে, দেখো এইভাবেই আছে প্রশ্নটা, বাবা ভালো করে বুঝো প্রশ্নটা। ধরো এইভাবেই আছে, তোমারে বললো শুধু একটুক চাইলো ল্যামডার উপরে কি শর্ত আরোপ করিলে একক সমাধান থাকবে, অথবা মিউর উপর কি শর্ত আরোপ করিলে একক সমাধান থাকবে, অথবা ল্যামডা এবং মিউর উপর কি শর্ত আরোপ করিলে একক সমাধান থাকবে, অথবা একইভাবে বলতে পারে একাধিক সমাধান থাকবে, একইভাবে বলতে পারে সমাধান থাকবে না। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ এগুলো বুঝতে হবে না? তাহলে এখানে ল্যামডার উপরে ল্যামডা ইজ নট 3 আর মিউ ইজ নট 10, এই দুইটা হলে আমার এই একক সমাধান থাকবে। কারণ এই দুইটা 0 না হওয়া মানেই আমার চলকও 3টা,
সমীকরণ 3টা বেঁচে থাকবে, বেঁচে থাকলেই আমার একক সমাধান আসবে। চলক আর সমীকরণ সংখ্যা সমান হবে। 2 নম্বরে একাধিক সমাধান। একাধিক সমাধান হলো এই দুইটা ভ্যানিশ হয়ে যাওয়া, মানে চলকের সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা কমে যাওয়া। তখন আমার এই ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আর এবং মিউ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। আমার যেটা আছে আমি যাতে পারি আমি যেন দুটোটা করতেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু 3 আর মিউ ইজ ইকুয়াল টু 10। এই শর্তের উপরে আরোপ করলে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। অর্থাৎ এখানে ল্যামডার মান তুমি 3 বসাই দাও, বসাই দিলে এটা 0 হয়ে যাবে। তো মিউর জায়গায় 10 বসাই দাও, এটা 0 হয়ে যাবে। এই সমীকরণটা বাদ হয়ে যায়। দুইটা সমীকরণ থাকে। এখন যদি সমাধান থাকবে না, সমাধান থাকবে না যদি কি হয়, যে কোনো এক পাশ, ধরো এই পাশটা আমি 0 করলাম, এই পাশ সমাধান থাকবে না। ধরো ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু যদি আমি 0 ধরি, ধরো ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, কিন্তু এবং এই বেটা আবার 0 না, কারণ এটা 0 হইলে এটার কী হবে, এটার তো একটা ব্যাপার স্যাপার আছে। মিউ মাইনাস 10 ইজ নট 0, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 3 আর মিউ ইজ ইকুয়াল টু যদি ইজ নট 10 হয় তখন সমাধান থাকবে না। আমার এই চ্যাপ্টার আর কিছু পড়ানোর নাই, আমি মূল নির্যাস বুঝে ফেলছি, অধ্যায় আমার শেষ। এবার তুমি হাজার হাজার এমসিকিউ বিভিন্ন গাইড বই বা নিজে তৈরি করো, টোকায় খুঁজা বুঝা যা করো, যা পড়ো সব ইনশাল্লাহ বুঝতে পারবো। আমি গ্যারান্টি দিব যদি তুমি আমার ক্লাসটা ঠিক মতো করো, তোমার এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ আসুক, 2টা এমসিকিউ আসুক, 5টা আসুক, তোমার কোনো সমাধান হবে না, কোনো সমস্যা হবে না সমাধান করতে। আর যদি আমার ক্লাসকে তুমি ইগনোর করে তুমি তোমার মতো করে করো, সেটা হলো বাবারে তোমার ব্যাপার, সেটার জবাব তোমাকে দিতে হবে, কারণ তোমার ক্যারিয়ার, তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন। এবার আসো অনুশীলনীতে কি আছে। অনুশীলনীতে কিচ্ছু নাই, আমরা যা করছি তা আছে। তবে আর একটা মজার এমসিকিউ আছে এখানে, আমার কাছে অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং লাগে। এই একটা এমসিকিউ আছে। আর প্রথম দিকে তো আমরা অনেকগুলো জিনিস করছি। এত সমীকরণের বিশেষ সমাধান ও সাধারণ সমাধান বের করো। দেখো এই সমীকরণের বিশেষ সমাধান x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এটার বিশেষ সমাধান, সাধারণ সমাধান যদি আমি তোমাকে বের করতে বলি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এর বিশেষ সমাধান, এখানে এটা কি সমীকরণ, এখানে চলক 2টি, সমীকরণ 1টি, মুক্ত চলক 1টি, আর পিভট উপাদান আমার দরকার নাই, আমি তোমার মনে রাখার জন্য লিখতেছি। উপাদান হলো x, তাহলে মুক্ত চলক 1টি, সেটা কোনটা, y। তাহলে y এর মান আমি যদি 1 ধরি, তাহলে আমার x এর মান আসতেছে, y এর মান 1 ধরলে x এর মান আসতেছে 3, y এর মান 2 ধরলে x এর মান আসতেছে 2, y এর মান 3 ধরলে x এর মান আসতেছে 3 ধরলে 4 তে 3 গেলে 1। তাহলে আমার সমাধানগুলো কি কি, 1,3, 2,2, 1,3। এইভাবে সারা জীবন পরীক্ষা না দিয়ে তুমি যদি এই অঙ্কটা করতে থাকো, সারা জীবন করতে পারবে, সমাধান আসতেই থাকবে। এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় বিশেষ সমাধান। এখন আমি যদি সাধারণ সমাধান নির্ণয় করি, তাহলে কি হবে, সাধারণ সমাধান। এটা হলো কি, বিশেষ সমাধান। সাধারণ কত মজা না বলো তো। সাধারণ সমাধান হবে ওয়াই ধরি, ওয়াই ইজ ইকুয়াল টু একটা নির্দিষ্ট একটা কিছু ধরে ফেললাম এ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 4 মাইনাস এ। অতএব বিশেষ সাধারণ সমাধান হবে x, y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এ, এ। এখন কোনো স্টুডেন্ট যদি এটাকে স্বাধীন চলক ধরে ফেলে, তাহলে তো সেইখানেই শেষ, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আমরা আশা করি বুঝেছি। এবার এমন একটা এমসিকিউ দেখো, x ইজ আর স্কোয়ার এ, এক্স ইজ ইকুয়াল টু 0 এর সাধারণ সমাধান কত। দেখো এই এমসিকিউ আসলে বহুত লোকে পারবে না। সমাধান কত, সমাধান এখানে আর স্কোয়ার যেহেতু বলেছে, আর স্কোয়ার বলার কারণে এখানে আমাদের দুইটা চলকের ব্যাপার আসবে, অর্থাৎ x প্লাস 0 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে স্বাধীন চলককে ওয়াই, তো ওয়াইয়ের মান তুমি যদি এ ধরো, ওয়াইয়ের মান এ ধরলে এক্স এর মান আসবে কত, 0 ইন্টু এ। আমি কিন্তু একটু আগে একটা অঙ্ক দেখাইছিলাম, তো 0 মানে এক্স এর মান, ওয়াইয়ের মান এ ধরলে এক্স এর মান আসতেছে 0। তাহলে সমাধানটা কি,
সাধারণ সমাধান। এগুলো আমাদের বুঝতে হবে। সাধারণ সমাধান আসবে 0, a, ঠিক আছে, 0, a। তাহলে তোমার মাথায় যদি সমীকরণে আছে x = 0, আপনার সমাধান আসছে y মানে, ঘটনাটা কোথায়? ঘটনাটা হলো এইখানে। যদি এই অঙ্কটা, ঠিক এই অঙ্কটাই আমাকে যদি r³ দিয়ে দিত, তখন কিন্তু আমাকে r³ দিয়ে করতে, তাহলে আমি r³ দিয়ে করি। হ্যাঁ, ও r³ দিয়ে বইয়ের মধ্যে তো আছে, দেখা যায়। তাহলে বলছে যে r³ x = 0 এর সাধারণ সমাধান বের করো। তাহলে x + 0, তাহলে এখানে r³ যেহেতু x + 0y + 0 × z, তাহলে 0। এখান থেকে আমার মুক্ত চলক কয়টা দেখছো? সমীকরণ 1টি, চলক 3টি, মুক্ত চলক, আমি তোমার বোঝার জন্য লিখতেছি। এইগুলা এইখান থেকেই যদি তোমাকে এমসিকিউ বানায়, এটা একটা এমসিকিউ। সমীকরণ কয়টি? 1টি, চলক কয়টি? 3টি, মুক্ত চলক কয়টি? 3 - 1 2টি, মুক্ত চলক কে কে? মুক্ত চলক কে কে? মুক্ত চলক হলো তোমার y এবং z। তাহলে ধরি y = ধরো b ধরলাম এবং z = c ধরলাম। আমার খুশি, আমি ধরছি, তাতে তোমার কি? তো এখন এই x এর মান আসবে কত? y এর মান b বসাও। অতএব x = 0 প্লাস y এর মান b, z এর মান c = 0। তাহলে x 0 + 0 = 0, x = 0। তার মানে সমাধান কি আসলো? অতএব সাধারণ সমাধান আসলো হলো x, y, z = x এর মান 0, y এর মান b, z এর মান c। এই হলো ব্যাপার স্যাপার। আশা করি তুমি বুঝতে পেরেছ। এই অঙ্কটা, এটা ধরে আমাকে এমসিকিউতে দিল এই সমীকরণটা। এখন আমাকে বলল এখানে এই সমীকরণে মুক্ত চলক কয়টি? মুক্ত চলক হলো 1টি। এখন সেটা আমরা কীভাবে বুঝবো? এভাবে বুঝবো না, আমাদেরকে মুক্ত চলক কয়টা এভাবে ঝুঁকি, আমাকে এটাকে এসেলন আকারটা বাইর করতে হবে। এসেলন আকারটা কি? ধরো এমসিকিউ 2y - z = 2, 2x + y + z = 1। এখানে মুক্ত চলক কয়টি? চলক কয়টি? এই সমীকরণ মুক্ত চলক কয়টি? তাহলে এখন এটাকে মুক্ত চলক বের করতে হলে আমার এটার এসেলন রূপ বাইর করতে হবে। এখানে -2 দ্বারা গুণ করলে যোগ 0, -2 দ্বারা গুণ মানে 2 × 4 যোগ, তাহলে 3y -2 তারপরে -2z + z, তো থাকে -z, -2 2 × 4 -4, তাহলে -3। হ্যাঁ, তাহলে কিন্তু সমীকরণ রয়ে গেল। তাহলে এখানে মুক্ত চলক হলো 1টি এবং মুক্ত চলক কোনটি? মুক্ত চলক তোমার কয়টা? 1টা। আর মুক্ত চলক, এবং সেই মুক্ত চলকটি কি? মুক্ত চলক হলো z। এর মান আমরা এখন যদি আমাকে এটা সাধারণ সমাধান বাইর করতে বলে, ওই সিস্টেম বাইর করবো। z এর মান আমি একটা কিছু দৌড়ে y এর মান বের করে দেব। আর যদি বিশেষ সমাধান বলি, তা তো z এর মান একটা। এখন বিশেষ সমাধান, তোমাদের আরও একটা কথা বলি, শেষ কথাটা বলি। বিশেষ সমাধান আমরা অনেক সময় এমনভাবে ধরি, ধর এটার মানটা আমরা এমন সুন্দর করে মোসাইন করে ধরি যাতে এই ওয়াইয়ের মানটা আমাদের সুন্দর একটা স্মার্ট একটা মান আসে। এতটুকুই, আর কিছু না, ঠিক আছে? এতটুকুই, আর কিচ্ছু না। এখন ধরবে যেহেতু বিশেষ সমাধান, তো এমনভাবে ধরে যাতে সুন্দর করে একটা ভগ্নাংশ না আসে বা একটা সুন্দর মান আসে, এই দিক বিবেচনা করা হয়। আচ্ছা, আমি যে এমসিকিউগুলো নিয়ে এতক্ষণ কথা বলছি, এগুলো এখানে আছে কিনা দেখো। এই দেখো, এই সমাধান করো। এখানে সমীকরণ জোটের সমাধান নাই। দেখছো আমার কি সুন্দর এমসিকিউ, কি সুন্দর এমসিকিউ, কি স্মার্ট এমসিকিউ। কোন শর্তে নিম্নের সমীকরণ জোট সমাধানযোগ্য হবে? কোন শর্তে সমাধানযোগ্য হবে? সমাধানযোগ্য হবে যদি এই a + b + এটা = 0 হয়ে যায়। কারণ হলো তখন আমার অসঙ্গত আকারটা থাকে না। দেখছো এমসিকিউ কত চমৎকার। তুমি জানো এরকম এমসিকিউ আসার কথা। এই যে এটা করছিলাম আমি, ডাইরেক্ট এটা করছি।
ল্যামডার মান নির্ণয় করে যেন একাদশ সমীকরণ জোটের কোনো সমাধান না থাকে। আচ্ছা, মানে এমসিকিউটা এরকম, কোন শর্তে কোন এই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। সমাধান থাকবে না হলো এই ল্যামডা ইজ ইকুয়াল টু তোমার যদি ল্যামডা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু -3 ধরলে সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। সমাধান থাকবে না মানে হলো অসঙ্গত আকার, এক পাশে 0 আর এক পাশে কিছু একটা থাকতে হবে। আর যদি বলে যে একাধিক সমাধান থাকবে তাহলে আমরা বলতাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু -3 আর এখানে হলো ল্যামডা ইজ ইকুয়াল টু 2, ল্যামডা ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এই 2 তাহলে তো 0 0 আসবে। আবার যদি বলে যে সমাধান থাকবে তখন এটাও ইজ নট দিতাম, এটাও ইজ নট দিতাম, কথা শেষ। আমি এতক্ষণ বুঝাইছি এগুলি একই অঙ্ক, একই এমসিকিউ, মারাত্মক ইম্পর্টেন্ট এই অঙ্ক এমসিকিউগুলো। ল্যামডার মানে সমীকরণ একাধিক সমাধান বিদ্যমান থাকে, একাধিক সমাধান বিদ্যমান থাকা ল্যামডা ইজ ইকুয়াল টু ধরো 2 বসাইলে এই সমীকরণটা বাদ হয়ে যায়, অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু 0 চলে আসে, দুইটা সমীকরণ চলে আসে। এইটা আরও আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো করবা, আমি স্ক্রিনে দেওয়া আছে আর আমি এগুলো বুঝাইছি। কোন শর্তে সমাধান থাকে না, শর্তটা হলো এই ভদ্রলোক 0 হয়ে যেতে হবে, অর্থাৎ ল্যামডা -3 ইজ ইকুয়াল টু 0, ল্যামডা ইজ ইকুয়াল টু 3, এবং আবার এই পাশ কিন্তু জীবিত থাকতে হবে, মিউ -10 ইজ ইকুয়াল টু 0, মিউ ইজ ইকুয়াল টু 10। ও এটা ইজ নট 0, সরি, এটা হলো ইজ ইকুয়াল টু 0 হলে একাধিক সমাধান থাকবে, ইজ নট 0। এই আমার কাছে এই বিষয়টার মধ্যে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই অধ্যায়টাই মজা লাগে বেশি। কোন শর্তে নিম্নের সমীকরণ একাধিক সমাধান থাকে, একাধিক সমাধান থাকবে, এটাও 0, এটাও 0, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 3, মিউ ইজ ইকুয়াল টু 10। দেখছো এমসিকিউ কোন শর্তে সবগুলো তো এইগুলোই দেখতেছি। তাহলে কোন শর্তে একক সমাধান থাকবে, এক সমাধান হলো এটাও ইজ নট 0, এটাও ইজ নট 0, তার মানে ল্যামডা ইজ নট 3, মিউ ইজ নট 10। কোন শর্তে কোন শর্তে একক সমাধান থাকবে, একক একক একক, তার মানে এই পাশ উভয় পাশ বেঁচে থাকতে হবে। মিউ -10 তো আছেই, তবে মিউ -10টাও 0 হইলে তো আমার কোনো ক্ষতি নেই, এই পাশ তো 0 হইতে পারে, এই পাশ 0 না হইলে সমস্যা নাই। নিচের কোন জোটটি সমাধান যোগ্যতা শর্ত, এটা হলো সমাধান যোগ্যতা শর্ত, এটা মনে রাখবা একটা সমীকরণের। আচ্ছা, মুক্ত চলককে যদি কোনো সমীকরণ জোটে এসরণ আকার n সংখ্যক চলকের r সংখ্যক সমীকরণ বিদ্যমান থাকে, মানে n ইজ গ্রেটার দেন r অথবা n - r সংখ্যক চলককে ওই সমীকরণ মুক্ত চলক। চমৎকার সংজ্ঞাটা দিচ্ছে শেষে আইসা, মুক্ত চলক কাকে বলে। আশা করি তোমরা বুঝেছো, আর কিচ্ছু না এই চ্যাপ্টারে, মোটামুটি আমরা ইম্পর্টেন্ট সব আলোচনা করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরাও একেবারে মজা করে চমৎকার করে আন্তরিকতার সহিত অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করবে। অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসবে এই পরীক্ষা, এবং আমি আশা করি আমি যা আলোচনা করেছি এর বাইরে এক চুল পরিমাণও আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।